হ্যালো, কম্পিউটার নেটওয়ার্কিং এর ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে টিসিপি আইপি প্রোটোকল কি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে প্লিজ চেক করে নেওয়া যেতে পারে। এবং সেই আলোচনাতে আমরা বলেছিলাম যে টিসিপি আইপি প্রোটোকল যখন 1972-এ আবিষ্কার হয়েছিল, ঠিক তার কিছুদিন পর আরও এক্সটেন্ডেড ইলাবোরেটলি নেটওয়ার্কিং মডেল কিভাবে কাজ করবে, কিভাবে কমিউনিকেশন হবে থ্রু ইন্টারনেট, থ্রু ওয়্যার, সেই নিয়ে আরও রিগোরাস একটা মডেল প্রপোজড করা হয়েছিল, একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রপোজড করা হয়েছিল। তার নাম ছিল ওএসআই মডেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসআই মডেলের লেয়ারগুলোর সম্পর্কে এবং তার সঙ্গে টিসিপি আইপি প্রোটোকলের লেয়ারগতভাবে কম্প্যারিজন। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ওএসআই মডেল বলতে কি বোঝায়। OSI is not a protocol, it is a network model, কারণ এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন ওয়ে, মানে কিভাবে কমিউনিকেশন হবে। For understanding and designing a network architecture that is flexible, interoperable, OSI have 7 layers such as physical layer, একদম নিচ থেকে physical layer, data link layer, network layer, transport layer, session layer, presentation layer এবং লাস্ট অ্যাপ্লিকেশান লেয়ার। আমরা যদি কম্পেয়ার করি ওএসআইয়ের সঙ্গে টিসিপি আইপির, তাহলে আমরা দেখব যে টিসিপি আইপিতে 4টে লেয়ার ছিল। এর অ্যাপ্লিকেশান লেয়ারকে ওএসআইতে আরও স্ট্যান্ডার্ডাইজ করার জন্য 3টে পার্টে ভেঙে দেওয়া হলো, অ্যাপ্লিকেশান, প্রেজেন্টেশন, সেশন। সেকেন্ড ছিল ট্রান্সপোর্ট লেয়ার, এটা এখানেও ট্রান্সপোর্ট লেয়ার নামেই থাকলো। তারপর এলো নেটওয়ার্ক লেয়ার, এটাও এখানে নেটওয়ার্ক লেয়ার হিসেবে থাকলো। এই হোস্ট টু নেটওয়ার্ক লেয়ারটাকে আরও গুড অ্যাপ্রোচে স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য আরও 2টো লেয়ারে ভেঙে দেওয়া হলো, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। এবার সত্যি কথা বলতে কি যে টিসিপি আইপি প্রোটোকলই কিন্তু বর্তমান দিনে মানে প্র্যাকটিক্যালি ইউজ হলেও, সত্যি কথা বলতে কি যদি নেটওয়ার্ক সম্পর্কে আমাদের বুঝতে হয়, জানতে হয়, তাহলে ওএসআই মডেলের স্ট্যান্ডার্ড যে 7টা লেয়ার আছে সেইভাবে স্টাডি করাটা কিন্তু খুব জরুরি। কারণ ওএসআই মডেলের স্ট্যান্ডার্ডাইজেশনে বলা হলো যে অ্যাপ্লিকেশান লেয়ার থেকে কোনো ডেটা এইভাবে, একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করছি, অ্যাপ্লিকেশান লেয়ার থেকে এইভাবে ডেটাগুলো পর পর এইভাবে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত আসবে, ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে সেটা রিসিভারে পৌঁছবে এবং আবার সেই ডেটার যে সমস্ত জিনিসগুলো তার সঙ্গে অ্যাড করা হয়েছিল, যার ফলে কমিউনিকেশানটা পসিবল হয়েছিল, সেগুলোকে বাদ দিতে দিতে অ্যাকচুয়াল ডেটাটা আবার অ্যাপ্লিকেশান লেয়ারে অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে রিসিভার দেখতে পাবে। তবে এই ছকটিকে বোঝার আগে আমরা একটা খুব জেনারেল এক্সাম্পলকে নিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে ওএসআই মডেলের মধ্যে হয়টা কি এই লেয়ারের মধ্যে। তাহলে কম্প্রিহেন্সিভ এক্সাম্পল, জাস্ট অ্যানালজির জন্য ধরা যাক একটা কোনো মেসেজ আছে যেটা আমি কিবোর্ড থেকে টাইপ করলাম, উই আর স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। এইটা বোঝা যাচ্ছে কি লেখা আছে এখানটায়। তো প্রেজেন্টেশন লেয়ার করবে কি যে অবাঞ্ছিত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে প্রথমে বাদ দিয়ে দিবে, অর্থাৎ এই যে স্পেসগুলো ছিল এগুলো কমিউনিকেশনের সময় কি স্পেস সেন্ড করব, দরকার নেই, ছাড়ো। তো সেই জন্য এই স্পেসগুলোকে বাদ দিয়ে যেন জাস্ট এটাকে একদম কম্প্যাক্ট করে দিচ্ছে, প্রেজেন্টেবল করছে কম্পিউটারের কাছে যে বাবু তুমি এইটা পাঠাও। তো সামনে একটা পি লেখা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে যে ডেটাটা এবার আছে সেই জন্য সামনে একটা হেডার ফাইল লাগানো হয়েছে, সেটা হচ্ছে পি। এবার সেশন লেয়ার বললো যে দেখো এত বড় ডেটা তো পাঠানো যাবে না, একে না টুকরো টুকরো করে দাও, তাহলে আমার ট্রান্সপোর্ট করতে সুবিধে হবে। তাহলে সেশন লেয়ারের কাজ হচ্ছে এই ডেটাগুলোকে টুকরো টুকরো করা। তো আমি এখানে জাস্ট একটু বোঝার সুবিধার জন্য 4 করে গ্রুপ করেছি এবং এস সামনে লেখা হয়েছে কেন না, সেশন লেয়ারের হেডিং বলে এস সামনে লেখা হয়েছে। তো এই 4 করে গ্রুপে ভেঙে দেওয়া হয়েছে পুরো সবগুলো। এবার লাস্টে খেয়াল করো এন, সে তো আর 4 পাচ্ছে না, তাই নাল ক্যারেক্টার এর সঙ্গে তুমি অ্যাড করে দাও। এই জায়গাটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ধরা যাক একটা বড় রেল ইঞ্জিন আছে, সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হবে। তাহলে প্রথমে রেল ইঞ্জিনটাকে টুকরো করে আলাদা আলাদা করে নেওয়া হলো, তারপরে ট্রাকে করে চাপানো হলো। তো সেই টুকরোগুলো হচ্ছে এইগুলো। এবার সেগুলোকে ট্রান্সপোর্টের জন্য রেডি করা হলো এবং সেইগুলোকে একটু এনক্রিপ্টেড ওয়েতে
রাখা হলো। ব্যাপারটা হচ্ছে কি, যে ধরা যাক আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাচ্ছি, তো যাকে ডেটা পাঠাচ্ছি সেই বুঝলে হবে। মাঝখানে কেউ যদি ডেটাটাকে রিট্রিভ করে নেয় এবং তার থেকে বুঝে নেয় কি লিখেছি, তাহলে বোধহয় এটা ঠিক হবে না। তাই জন্য সেশন লেয়ার থেকে যখন ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাটাকে নিয়ে আসা হবে, তখন একটু সামান্য একটু গোপন কোডে লিখে দেওয়া হলো। এখানে আমরা খুব সহজ কোড ব্যবহার করেছি। এটা অ্যাকচুয়ালি জুলিয়াস সিজার তার সৈন্যদের ডেটা পাঠানোর জন্য লিখতেন। তিনি কি করতেন, যে একটা ঘর শিফট করে দিতেন, ডাব্লিউর জায়গায় এক্স, ইর জায়গায় এফ, এর জায়গায় বি, আর এর জায়গায় এস, জাস্ট এক ঘর করে শিফটিং করে দেওয়া হয়েছে। তাতে কি হলো, যে এর কি জানে, জানে যে অক্ষরটা আছে সেটা কি হলো, যে এক ঘর পিছিয়ে যেতে হবে। তো জুলিয়াস সিজারের সৈন্যরা কিন্তু জানতো যে মেসেজটা এসছে, মেসেজ থেকে অ্যালফাবেটগুলোকে এক ঘর পিছিয়ে যেতে হবে, তাহলে আসল মেসেজটাকে পড়া যাবে। তাহলে এটা যে এই কিটা জানে না, এই টেকনিকটা জানে না, সে কিন্তু এই মেসেজ থেকে কিছুই বুঝতে পারবে না যে এখানে কি লেখা আছে। এখন এটা কিন্তু এত সহজ আজকালকার দিনে আর নেই। এনক্রিপশন বলে একটা সায়েন্সের একটা ব্রাঞ্চই তৈরি হয়েছে, যাতে কি করে খুব জটিল এনক্রিপশন করা যায়, যাতে কেউ রিট্রিভ না করতে পারে সিকিউরিটি পারপাসের জন্য। এবং এই জিনিসটা তৈরি হয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় জার্মানের এবং ইংল্যান্ডের মধ্যে যে সৈন্যবাহিনী ডেটাগুলো আদান প্রদান করতো, তারা খুব এনক্রিপশনের মাধ্যমে করতো, যাতে শত্রুপক্ষ বুঝে নিতে না পারে এতে কি লেখা আছে। তবে সেই কোড ভাগার জন্য কিন্তু আবার ইংল্যান্ডে একটা বিশাল প্রজেক্ট মিলিটারিরা নিয়েছিল, যেখানে কাজ করেছিলেন স্বনামধন্য অ্যালান টুরিং। এবং অ্যালান টুরিংয়ের এই গবেষণাই আমাদেরকে পথ দেখিয়েছিল অটোমেটা থিওরির, এবং অটোমেটা থিওরির যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান সেটা হলো আজকের কম্পিউটার। তার সব জিনিসই কোথাও না কোথাও লিঙ্ক আপ করা আছে। তো আমরা আমাদের সাবজেক্টে আবার ফিরে আসি। সেটা হলো যে এই ট্রান্সপোর্ট লেয়ারের যে ডেটাগুলো এনক্রিপ্টেড হলো এবং সামনে টি লেখা হয়েছে, কারণ এটা ট্রান্সপোর্ট লেয়ারে আছে বলে, অর্থাৎ ট্রাকের মাথায় মালগুলো চাপিয়ে দেওয়া হলো, ট্রিপল দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হলো যাতে কেউ এটা খুলে দেখতে না পারে। এগুলোকে সব নাম আমরা দিলাম সেগমেন্ট। এবার এই সেগমেন্টগুলো যাবে কোথায়? ধরা যাক কলকাতা শহরে এসে পৌঁছবে, আমি কথাই বলছি, তাহলে কলকাতা শহরের অ্যাকচুয়াল ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। এবং সেই ঠিকানাটা আসলে আমরা যেরকম পোস্টাল অ্যাড্রেস লিখি না, নাম, বাবার নাম, পিনকোড, গ্রাম, পোস্ট, শহরের নাম, তো এরকম লিখি, তো অ্যাকচুয়ালি সেরকম হয় না। এখানে আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করি, আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবং এই আইপি অ্যাড্রেস আসলে সংখ্যা, বলে দেওয়া হলো যে এখানে যাবে, এর আইপি অ্যাড্রেস হচ্ছে 3.4 সামথিং এরকম কিছু। তো এত জটিল আমাদের এখনই ভাবতে হবে না। আমরা জানলাম যে কোনো কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা মানে তার যে অ্যাড্রেস সেটা সংখ্যার আকারে লেখা হয়। তো সেই যেখানে পৌঁছবে তার সংখ্যাটা হলো 3.6, আমি কথাই বলছি। তাহলে প্রত্যেকটা ট্রাকের সামনে একটা কাগজ চিটিয়ে দেওয়া হলো যে এটা কলকাতার অমুক অ্যাড্রেসে যাবে, এবং এক একটা ট্রাকের নাম দেওয়া হলো প্যাকেট। এবার এটা কেন করা হলো বলো তো? আচ্ছা, ধরো রেল ইঞ্জিন যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে কলকাতা পর্যন্ত যে আসবে, সেখানের মধ্যে কি একটাই হাইওয়ে আছে? সব ট্রাক কি একই হাইওয়ে ধরেই আসতে হবে সেরকম কথা আছে? না, ব্যাপারটা হচ্ছে আমার মাল পৌঁছে দিতে হবে। সে যে কোনো রাস্তা ব্যবহার করতে পারে, তাহলে অনেক শহর ঘুরে এসে আসতে পারে, কেউ শর্টকাট ব্যবহার করতে পারে, কেউ কোনো অন্য রাস্তা জানে সেদিক দিয়ে আসতে পারে, কিন্তু সবাই এসে এক জায়গাতেই পৌঁছবে, তাই না? যেমন খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ধরা যাক আমি এখান থেকে আমেরিকা পর্যন্ত একটা ডেটা পাঠাতে চাইছি। তাহলে কোনো ডেটা থ্রু কেবল দিয়ে যাচ্ছে, যেটা ভারত মহাসাগরের মধ্য দিয়ে প্রসারিত হয়ে আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ডেটার কোনো অংশ ধরা যাক স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকায় গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু যে ধার দিয়েই যাক না কেন, তারা গিয়ে একই জায়গায় মার্চ হয়ে রিসিভারের কাছে প্রেজেন্টেবল হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্যই এইখানে আইপি অ্যাড্রেসগুলো বা ঠিকানাগুলো লিখে দেওয়া জরুরি। আচ্ছা, এইখানে একটু খেয়াল করতে বলবো যে যখন ইন্টারনেটে আমরা কোনো ছবি খুলি, ইমেজ খুলি, তখন ইমেজটা পার্টে পার্টে খুলতে শুরু করে। খেয়াল করেছি আমরা নিশ্চয়ই সবাই। কিংবা যখন আমরা ইউটিউবে ভিডিও দেখছি, তো বাফারিং হচ্ছে, কিছুটা এলো, তারপরে আবার ওয়েট করছে, আবার খুলছে। তো একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে সেটা বিভিন্ন পাথ ফলো করে এক জায়গায় এসে সাম আপ হচ্ছে। তাহলে তার জন্য ধরো কোনো প্যাকেট আগে চলে এসেছে, ঠিক আছে, কিন্তু তার মাঝখানের প্যাকেটটা তখনও আসেনি। তাহলে যতক্ষণ না মাঝখানের প্যাকেট আসছে বা তার উপরের প্যাকেট আসছে, ইমেজের উপরের অংশ আছে, ততক্ষণ পর্যন্ত নিচের অংশটা খুলতে পারছে না। এই রকম ঘটনার কথাই আমি বলতে চাইছি। তো যাই হোক, এই প্যাকেটগুলো এবার ফ্রেমে পরিণত হয় ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে।
এখন আমরা সবাই জানি যখন আমরা কোনো একসঙ্গে 10খানা ইমেজ যদি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করি, একটু খেয়াল করলে দেখা যাবে যে লাস্টে ইমেজটা আমরা সেন্ড করেছিলাম সেটা ফার্স্ট এসেছে, আর ফার্স্ট যে ইমেজ ওই 10টা সিলেক্ট করার সময় যে প্রথম যে ইমেজটা সিলেক্ট করেছিলাম সেটা লাস্টে রিসিভারের কাছে এসে পৌঁছেছে। আসলে এরা কি করে যে ফার্স্ট ইন লাস্ট আউট এই টেকনিকটা ব্যবহার করে ওই প্যাকেটগুলো পাঠানোর ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে কি যে এইখানকার যে প্যাকেটটা সেটা আমরা সামনে, আর এইখানকার যে প্যাকেট সেটা আমরা এদিকে রেখেছি, এবং এগুলোকে আমরা সব নাম দিলাম ফ্রেম। তাহলে এই ফ্রেমগুলো নাম হলো এটা F1, এটা F2, এবার FN এরকম। কিন্তু হোয়াটসঅ্যাপে তুমি 10টা ছবি পাঠিয়েছো, লাস্টের ছবি ফার্স্টে এসছে, ফার্স্টের ছবি লাস্টে এসছে, এতে তোমার কোনো প্রবলেম নেই, তোমার 10খানা ছবি পাওয়া নিয়েই কথা। কিন্তু ইন্টারনেটের ডেটায় তোমার লেখার যদি লাস্টটা প্রথমে আসে আর ফার্স্টেরটা লাস্টে আসে তাহলে কিন্তু বহুত সমস্যা। তো সেই জন্য আমরা এইভাবে ডেটা লিঙ্ক লেয়ারে উল্টে নিই ডেটাটাকে, তারপর একদম এই ফ্রেম থেকে পাঠাতে শুরু করি। এবার এই ফ্রেমের মধ্যে যে ওয়ার্ডগুলো লেখা আছে, সেই ওয়ার্ড হোক অ্যালফাবেট হোক, সেগুলো তারের মধ্য দিয়ে যাবে কি করে? কারণ তারের মধ্য দিয়ে তো শুধু বাইনারি বিটই যেতে পারে, এবং সেও বাইনারি বিট আবার এসি সিগন্যালের রূপ নিয়ে যেতে পারবে। তো তার জন্য ফিজিক্যাল লেয়ার আছে যেখানটায় ওই যে ফ্রেমগুলো আছে সেগুলো ডিজিটাল বিটে পরিণত হচ্ছে। ধরা যাক অ্যাসকি কোডের সাহায্যেই হচ্ছে, এর জন্য যত অ্যাসকি কোড, বির জন্য যত অ্যাসকি কোড, সেই অনুসারে এটা ধরো ট্রান্সফার হচ্ছে। তাহলে এই ট্রান্সফার হলো হয়ে ওয়্যারের মধ্য দিয়ে ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পৌঁছবে। তাহলে এই ছিল পুরো প্রসিডিওর, যেখানে একটা উই আর স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স এর অ্যাপ্লিকেশান এইভাবে লেয়ার বাই লেয়ার প্রেজেন্টেবল হলো, তারপরে সেশান্ড হলো, তারপরে ট্রান্সপোর্টের জন্য রেডি হলো, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস তাতে বসলো, তারপর ডেটা লিঙ্ক লেয়ারে কীভাবে লিঙ্ক আপ হবে, ডেটাটা কীভাবে যাবে সেই জিনিসটা তৈরি হলো। মানে ট্রাকের ক্ষেত্রে বলতে পারি যে পারমিট যেগুলো, যে জিনিসগুলো দরকার হয় না, যে নাহলে তো তাকে ধরবে পুলিশ মাঝ রাস্তায় না, তো সেই জিনিসগুলো রেডি হলো। তারপর ফিজিক্যাল লেয়ার, মানে রাস্তা পড়ে আছে হাইওয়ে, সেদিক দিয়ে তুমি ডেটা নিয়ে চলে যাও। তারপরে রিসিভারের কাছে গিয়ে আবার ব্যাক প্রসেসে গিয়ে অ্যাকচুয়াল ডেটাটা রিট্রিভ হবে। ঠিক কেমনভাবে হবে যদি আমরা এখানটায় একদম মানে যেভাবে থিওরিটিক্যালি বলে সেভাবে ভাবার চেষ্টা করি, যে এইখানে কিছু প্রোটোকল আছে X50, FATM, X40, এগুলো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে পড়ার সময় পড়বো। তো সেখানে ডেটা এবং তার সামনে H7, অর্থাৎ H7 হলো অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার ফাইল, সেটা হলো মেসেজ প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে তার সামনে H6 একটা হেডার ফাইল যোগ হলো, পুরো মেসেজটা এখানটায় কম্প্যাক্ট হলো। তারপর সেশন লেয়ারে এটা টুকরো টুকরো হলো, প্রত্যেক টুকরোই আবার সামনে H4 অ্যাড করা হয়েছে, এগুলোকে বলা হলো সেগমেন্টগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে তৈরি হলো প্যাকেটগুলো ডেটা লিঙ্ক লেয়ারে তৈরি হলো ফ্রেম আবার ডিজিটাল বিটে রূপান্তরিত হয়ে ট্রান্সমিশন লেয়ারের মাধ্যমে সেন্ডার থেকে রিসিভারে গিয়ে পৌঁছলো। এবার রিসিভারে গিয়ে যে জিনিস এখানে সামনে অ্যাড হয়েছিল সেটা বাদ হলো, তারপর H2 বাদ হলো, তারপর H3 বাদ হয়ে গেল, তারপর H4 বাদ হলো, তারপর এগুলো একসঙ্গে ফের আবার কম্প্যাক্ট হলো, প্রেজেন্টেশন লেয়ারে এলো, ঠিক জায়গায় স্পেস যেখানে পড়ার সেখানে পড়লো, এবং তারপরে আবার মেসেজ যেটা হিউম্যান আর প্রোগ্রামার রিড করতে পারে সেই অবস্থায় চলে এলো। মানে একদিক দিয়ে ভাবতে গেলে যেটা খুব একটা বিউটিফুল টেকনিক, যে একটা ডেটা সেটা কিভাবে বাইনারি বিটে যাচ্ছে, আবার বাইনারি বিট থেকে রিট্রিভ হয়ে আবার অ্যাকচুয়াল হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ডেটার মাধ্যমে চলে আসছে, এবং কমিউনিকেশন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এক মানব সভ্যতার কাছে অকল্পনীয় একটা বিপ্লব, কিন্তু মানুষ এটা কল্পনার স্তর থেকে বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে এবং সেটাকে অ্যাপ্লিকেশন করে চলেছে। এবং এর ফলত আমার বানানো ভিডিও তোমাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে, তোমাদের ফিডব্যাক আমার কাছে পৌঁছচ্ছে, এবং এটা সত্যি আমাদের সবার কাছে একটা আশীর্বাদ। এবং আমাদের মানে লাখ এটাই যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি, শেখার সুযোগ পাচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।